মানুষের সঙ্গে পারস্পরিক যোগাযোগের মাধ্যম হৃদয়, এই মাধ্যমটি দিয়েই আমরা পাশের মানুষটি তো বটেই পৌঁছে যেতে পারি দূরবর্তী মানুষটির কাছেও। কিন্তু আমরা কতটুকুই বা সময় পাই হৃদয় জানালার দিকে তাকাতে, হৃদয়ের গল্প জানালার সেই কপাট খুলে দেবার চেষ্টা। আমাদের আজকের অতিথি স্বনামধন্য চিকিৎসক, শিক্ষক এবং সাংসদ, কুড়িগ্রাম ২ আসনের সাংসদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হামিদুল হক খন্দকার। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্যারের সঙ্গে যুক্ত হয়েছেন স্যারের সহধর্মিণী অধ্যাপক ডাক্তার মাকসুদা খাতুন, সাবেক বিভাগীয় প্রধান, ফার্মাকোলজি, রংপুর মেডিকেল কলেজ। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অভিনন্দন। স্যার তো এখন জনগণের অভিভাবক হয়েছেন, তার বর্ণাঢ্য ক্যারিয়ার। স্যার আমাদের মধ্যমণি হলেও স্যারের সম্পর্কে আপনার কাছে একটু মূল্যায়ন প্রথমে শুনতে চাই। এই যে এত বছরের আপনাদের যাপিত জীবন থেকে স্যারকে আপনি কিভাবে দেখেছেন? বিয়ের পর থেকে দেখেছি সে সবসময় নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করে। চিকিৎসা পেশার পাশাপাশি সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও কিন্তু ব্যস্ত, অনেকগুলো অনেক ধরনের, সব জায়গায় ব্যস্ত থাকে সে। আর এমনি কী বলবো, তাকে সিনসিয়ার। কলেজে নিজেও কখনো দেরি করে যেত না হাসপাতালে, আমাকেও কখনো দিত না, টাইম মিস টাইম। আপনার ব্যাপারে কতটুকু মনোযোগী এবং সিনসিয়ার? ব্যস্ত থাকেন যদিও বাইরে বেশি, তখন আমার ব্যাপারে তো অতটা ইয়া না, কিন্তু ইদান একটু বেশি হয়েছে এমপি হওয়ার পরে। ধন্যবাদ। আমি স্যারের কাছে জানবো যে স্যার আপনাদের পরিচয়ের সূত্রপাত কোথা থেকে? আমাদের কলেজ থেকে আর কি, কলেজ লাইফ থেকে। মেডিকেল কলেজ। মেডিকেল কলেজ। একই ব্যাচে আপনারা ছিলেন? একই ব্যাচে একই ইয়ারে ছিলাম আমরা। পারিবারিকভাবে আসলে যে প্রস্তাবনার যে বিষয়, সেটি আসলে প্রথম কোন দিক থেকে আসলো? আমাদের দিক থেকে গেছে আর কি। স্যার যেহেতু ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, খুব সরাসরি যুক্ত ছিলেন, ওই সময় আসলে স্যারের রাজনীতি আপনার চোখে দেখা কেমন ছিল? উনি তো ওখানে দায়িত্ব পালন করেছেন। আমি তো প্রথম থেকে পছন্দ করতাম না। করতেন না? না, কিন্তু সে যার জন্য আমাকে না জানে চুপে চুপে এগুলো কাজ করতে বলতো। স্যারের কাছে জানতে চাই যে সেই সময়ে, তখন তো খুব টালমাটাল একটা অবস্থা ছিল, আপনি ৭৬-এর দিকে মেডিকেল কলেজে পড়েছেন, ওই সময় রাজনীতিতে আপনার সম্পৃক্ততা আসলে কিভাবে, পারিবারিক সূত্রে বা কলেজে কিভাবে আপনি ঢুকলেন? আমি রাজনীতি করি 69 থেকে। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার তো গ্রামের স্কুল, একটা হাই স্কুল ছিল, ফুলবাড়ি তখন থানা ছিল আর। তো কুড়িগ্রাম থেকে কিছু আওয়ামী লীগ নেতা আর কি, সিনিয়র নেতারা, ওরা গিয়ে আমাদের স্কুলে গিয়ে মিটিং করলো এবং কমিটি করে দিয়ে আসলো। আর ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলে ছিলেন জানুয়ারি মাসে, জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে, এই স্লোগান দিয়ে শুরু রাজনীতি আমাদের। তারপরে ৭৭-এর নির্বাচনে সক্রিয়ভাবে নৌকার পর আওয়ামী লীগের প্রতি বঙ্গবন্ধুর ডাকে। তারপরে ৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে। কোন সেক্টরে ছিলেন স্যার? ৬ নম্বর সেক্টর ছিলাম। সাব সেক্টর ছিল, আমাদের কমান্ডার ছিল মেজর নওয়াজেশ, আর সেক্টর কমান্ডার ছিল কর্নেল বাশার। আমরা ওখান থেকে ট্রেনিংয়ে যাই, ট্রেনিং থেকে ওখানে সক্রিয় হয়ে যুদ্ধ এবং গেরিলা এবং ওপেন যুদ্ধ প্লাস গেরিলা যুদ্ধ, দুইটাই অংশগ্রহণ করি আমরা। ধন্যবাদ। আমি ম্যাডামের কাছে জানবো যে রাজনীতিবিদের জীবন, একজন চিকিৎসক হিসেবে আপনাদের জীবন যতটা সহজ ছিল বা স্যারেরও ছিল, এই যে সাংসদ হয়ে যাওয়া বা এই যে নির্বাচনের জন্যে, মনোনয়নের জন্য দৌড়ানো, এইটা আসলে জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয় কিনা, কি মনে হয় আপনার? জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে এটা মনে হয় না। সময় অল্প দিল, সে আসলে ভদ্র অমায়িক ছিলেন, এই কথা বলা যাবে। কাজে সেরকম ঘটনা আমাদের হয়নি, এগুলো নিয়ে কিছু হয়নি সেরকম। স্যারের কাছে আমি একই প্রশ্নটা রাখতে চাই যে রাজনীতির কিন্তু একটা যন্ত্রণাও আছে আর কি। এখন আপনি হয়তো একটা চেয়ারে, একটা সময় হয়তো চেয়ারে নাই, একটা সময় হয়তো মামলা খাচ্ছেন, দৌড়ে বেড়াচ্ছেন, এই টালমাটাল অবস্থাটা আপনি কিভাবে এনজয় করেন? না, আমাকে খারাপ লাগে না, কারণ আমি স্টুডেন্ট লাইফ থেকে আমি একবার কিন্তু মারামারি করে আমার হাত ভাঙছে আর কি, আমি বলি আর খোলামেলা। আচ্ছা, আমি আগে থেকে মেডিকেল কলেজে 3rd ইয়ারের ছাত্র। তো এটা একটু খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, এটাই তো পলিটিক্স জীবনে, আর তো কিছু না। এইভাবে পলিটিক্স করে আসতেছি আর কি। অল্প সময়ের আলাপচারিতায় আপনাদেরকে দুজনকে খুব সহজ, ঠান্ডা মানুষ মনে হয়। আপনাদের মধ্যে ঝগড়া হয় কিনা? কোনো ঝগড়া নাই? না, এটা আমাদের জীবনে কখনো হয়নি। ঝগড়া ছাড়া জীবন আসলে হয় ম্যাডাম? আর আমাদের মন খারাপ করে থাকলাম, কিছু করে ঝগড়া, তর্ক বিতর্ক এগুলো করি না কখনো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি। ধন্যবাদ।
স্যার আপনার কর্মজীবনের শুরু জানতে চাই, কোথায় কিভাবে আপনার সময় কাটলো যদি একটু বলেন। আমি যখন এমবিবিএস পাস করলাম 82-তে, তারপরে আমরা পোস্ট ট্রেনিং নিলাম ইন্টার্নে 1 বছর রংপুর মেডিকেল কলেজে। তারপরে আমরা পোস্টিং হলো আমার পোস্টিং হলো নাগেশ্বরী উপজেলা আর কি। এটা ফার্স্ট আমার পোস্টিং নাগেশ্বরী উপজেলা। কিন্তু একটু বড় সময় তো আপনি কাটিয়েছেন দিনাজপুর মেডিকেল কলেজে। বড় সময়টা কাটছে রংপুর মেডিকেল, পরে আমি প্রিন্সিপাল হিসেবে অধ্যক্ষ হিসেবে দিনাজপুর গেছেন? মেডিকেল, তখন আমি 4.5 বছর ওখানে প্রিন্সিপাল ছিলাম। মানে এই সময়ে কলেজের কোনো পরিবর্তন, নতুন কোনো নিয়ম কানুন বা এখানে আপনি কি করতে পেরেছেন এই সময়টাতে? দিনাজপুর মেডিকেল কলেজে আমি যাওয়ার পর ওখানে হসপিটাল ছিল না, ও আচ্ছা, দূরে ছিল হসপিটাল। আমি হসপিটাল শিফট করে দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্ররা তখন ক্লাস করতে পারছিল না, 3-4 মাইল দূরে যায় ক্লাস করতে হচ্ছিল সদর হসপিটালে। এটাকে আমি মিনিস্টারকে বলে আমি আমার এলাকায় যে নতুন বিল্ডিং তৈরি হয় দিনাজপুরে, এটাকে আমি ওখানে হাসপাতাল স্টার্ট করি। এবং মেডিকেল কলেজের যে শৃঙ্খলাবোধ ছিল না আগে, যেমন গত সরকার মানে ওই সময় আর কি 111 আগে আর কি শৃঙ্খলাবোধ ছিল না। এই শৃঙ্খলাবোধ ফিরে আনার চেষ্টা করি এবং ক্যাম্পাসটাকে সুন্দরভাবে সাজাই আর কি। স্যার এই যে আপনি সাজালেন, কিন্তু একইভাবে বাংলাদেশে যে প্রাইভেট মেডিকেল অসংখ্য দেয়া হলো, মান কমেছে, ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন এখন পর্যন্ত পায়নি, এটাকে আপনি একজন শিক্ষাবিদ হিসাবে কিভাবে দেখেন? না, এটা তো আমি বলি যে ভর্তি সিস্টেম, যে প্রাইভেট মেডিকেলে যে ভর্তিগুলো সিস্টেম হয়, ভর্তি যে আমার মার্কিং সিস্টেম থাকতে হয়, মার্কিং সিস্টেম ছাড়া তো ভর্তি হয়। তারা যে কম মার্কের ছেলে আগে ভর্তি নিত, তারপরে পড়াশোনা তাদের টিচারের অভাব হয়, অনেক কিছু প্রবলেম আছে প্রাইভেট মেডিকেল কলেজে। মানে একটা প্রাইভেট বা সরকারি যদি তার মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতালই না থাকে তাহলে তো তার আসলে সেটা ঠিক আছে, কিন্তু হাসপাতাল আছে, হাসপাতাল তারা বানায়, কিন্তু ওই হিসেবে তো রুগী থাকে না। সরকারি হাসপাতালে যত রুগী থাকে, সেরকম মেডিকেলের বিভিন্ন ধরনের রুগী দেখতে পারে। মেডিকেলের ছাত্র একটা যে খারাপ ছাত্র, সরকারি মেডিকেল সে অনেক শিখতে পারে, আচ্ছা, যেটা প্রাইভেট মেডিকেলে শিখতে পারে না, রুগীর স্বল্পতার কারণেই। এই কারণে আপনি বলছেন যে তৈরি হওয়ার জন্য সরকারি মেডিকেলই আসলে বেস্ট। বেস্ট, আমি বলি বেস্ট। প্রাইভেট মেডিকেল কিছু মেডিকেল যেহেতু আছে ভালো, হাতে গোনা কয়েকটা স্যার মেডিকেল। আপনি শুরু থেকে যে অর্থোপেডিক সার্জারির দিকে আগালেন, মানে কেন, মানে এটার প্রতি আপনার বিশেষ কি এটা আমার ইন্টারেস্ট ছিল। আমার এক টিচার ছিল আর কি, আব্দুল সামাদ শেখ, উনি রাজশাহীর বাড়ি। আমার টিচার রংপুর মেডিকেল কলেজের ছাত্র। আমি যখন পাশ করি তখন উনি খুব গল্প করতো আর কি, যে এই সাবজেক্টে আসো, এই সাবজেক্টে মানুষ সেবা করতে পারবে না, দেশ যত ডেভেলপ করবে তত মানুষের অ্যাক্সিডেন্ট হবে, মানুষের সেবা করতে পারবা, রুগী বেশি পাবে, দেশ তো ডেভেলপ হবেই। এই সাবজেক্টটা চার্মিং সাবজেক্ট হিসেবে। আর এই সাবজেক্টটার মধ্যে ডেটের হারও বেশি, ওয়ার্ল্ডের মধ্যে 3rd কজ অফ দ্য ডেট ট্রমা, ট্রমাটিক যে অ্যাক্সিডেন্টটা, যেটা 1 নম্বর হলো কার্ডিয়াক, 2 নম্বর হলো ক্যান্সার, 3 নম্বর আমাদের যেখানে মানুষের সেবা পাবো, মানুষকে লক্ষ্য করতে হবে। ওই কলেজ সেই থেকে আপনার কত বছরের জীবন, নিটোরে আপনি কতদিন, মানে জাতীয়? আমার মেইন তো রংপুর মেডিকেল কলেজে আমি ছিলাম বেশ। আমার পোস্ট গ্রাজুয়েশন করার পর আমি 96-এ পোস্ট গ্রাজুয়েশন করে, এবং এই সময় 97-এ যাই আমি রংপুর মেডিকেল কলেজ। ওখান থেকে আমি 9 সাল পর্যন্ত রংপুর মেডিকেল থাকি। তারপরে আওয়ামী লীগ গভর্নমেন্ট আমাদের সরকার আসার পরে আমি প্রিন্সিপাল হয়ে দিনাজপুর মেডিকেল কলেজে যাই। এই 4.5 বছর দিনাজপুর মেডিকেল কলেজকে একটু সুন্দরভাবে সাজাই। আমি আশা করি যে দিনাজপুর মেডিকেল কলেজের মতো অন্য কোনো মেডিকেল কলেজ বাংলাদেশে নাই। এত সুন্দর মেডিকেল কলেজ, গাছ, মাঠ, অডিটোরিয়াম, স্টেডিয়াম, তারপরে তো পড়াশোনার পরিবেশ, সুন্দর পরিবেশ। ওইখান থেকে আপনার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আসার যাত্রাটা কিভাবে হলো? আমার একটা ইচ্ছে ছিল যে বঙ্গবন্ধু আসবে, এবং স্যারও সবসময় বলতো, আমার যে ডাইরেক্টর স্যার ছিল রুহুল হক স্যার, মিনিস্টার, আচ্ছা, এবং আমার এক্স ডাইরেক্টর যে ছিল, হ্যাঁ, সিরাজুল ইসলাম স্যার, উনিও মাঝে মাঝে বলতো তুমি নেক্সট তুমি বঙ্গবন্ধু ডাইরেক্টর হিসেবে আসো। সেও তার ইচ্ছা ছিল, সে আমেরিকা থাকতো, মাঝে মাঝে রুহুল হক স্যার। আপনাকে কি পরিচালক করে সরাসরি নিয়ে আসা হয়েছে? হ্যাঁ, দিনাজপুর মেডিকেল প্রিন্সিপাল ছিলাম, ওখান থেকে সরাসরি পরিচালক আমাকে নিয়ে আসে। এটা তো আপনার জন্য যা ঘটেছে, এটা তো অন্য ক্ষেত্রে এভাবে আসলে ঘটে না। হ্যাঁ, এটা ঠিক আছে। মানে এখানে এসে আপনি কোন পরিবেশে পড়লেন, বা এই যে হাসপাতাল চালানো, একটা তো কলেজ চালানো একরকম। এটা হাসপাতাল প্লাস এটা পোস্ট গ্রাজুয়েশন ইনস্টিটিউট, কিন্তু আচ্ছা, নিটোট, এটা তো শুধু কিন্তু হাসপাতাল না, হাসপাতালটা তো একটা বড় জায়গা। এটা হাসপাতাল প্লাস এটা কয়েকটা সাবজেক্ট আছে, পোস্ট গ্রাজুয়েশন সাবজেক্ট। আমরা যেটা এমএস করি বা ডিপ্লোমা করি, এখান থেকে দেওয়া হয়, নিটোট থেকে। হ্যাঁ, এখানে আমার ছাত্র ছিল। বর্তমান যে অর্থোপেডিক চিকিৎসার পরিস্থিতি বাংলাদেশে, এই যে এখনো মানুষের 3 মাস 4 মাসের অপেক্ষা, বা মানে আমরা কোন পর্যায়ে গেলাম অর্থোপেডিকের চিকিৎসায়, আপনি একজন সার্জন হিসেবে
না, অর্থোপেডিক চিকিৎসা বাংলাদেশ তো বেশ ইন্ডিয়ার পাশাপাশি আমরা তাল মিলিয়ে চলতেছি আর কি। কিন্তু স্যার, সড়কে যে দুর্ঘটনা হচ্ছে, হ্যাঁ, এই দুর্ঘটনাটা আমাদের বেশি। জি, কিন্তু এই সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় যে আসলে সেন্টারগুলো করা হয়েছিল, ট্রমা সেন্টার, সেগুলো তো বন্ধ হয়ে গেছে। না, কিছু কিছু চালু, অনেক জায়গায় চালু আছে, অনেক জায়গায় লোক জনবলের জন্য হয়তো বন্ধ হয়ে আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় চালু আছে। আপনি যেহেতু একজন সাংসদ, এই সড়ক দুর্ঘটনা বন্ধে আপনি কি কোনো পরিকল্পনা হাতে নিতে না, পারেন বা আমরা নিচ্ছেন? ওই সময় থেকে চেষ্টা করতাম একটা, যেটা সড়ক দুর্ঘটনা প্রিভেন্ট করার জন্য কতগুলো ব্ল্যাক স্পট আমরা নির্ধারণ করছিলাম সেই 15 সাল থেকে। এটা অনেক দিন আগে থেকে চলছে। যেমন ইন্ডিয়াস কাউন্সিলের একটা অর্গানাইজেশন আছে দুর্ঘটনা প্রতিরোধে, আমরাও একটা, আমাদের অর্থোপেডিক্স থেকে আমরা একটা সরকার থেকে আমরা একটা ডিসিশন নিয়েছি যে ব্ল্যাক স্পটগুলো, যেগুলো জায়গাতে অ্যাক্সিডেন্ট বেশি হতো, এগুলো প্রিভেন্ট করার জন্য আমরা রাস্তার সংস্করণ, সিগন্যাল, তারপর লাইটিং, মানে চেষ্টা করা হচ্ছিল। তারপর যারা অ্যাক্সিডেন্ট হয়ে আসছে তাদেরও সেবা। আমি দেখছি, আমি যখন 92-93 ছিলাম তখন সংখ্যা অনেক কম ছিল, 10-12 জন। আমি আসার পর দেখি 100-150 রোগী ভর্তি হতে ডেইলি, এমার্জেন্সিতে আসে এরকম। স্যার, আমরা ছোট একটা বিরতি নিয়ে আবার আলোচনা করছি। থ্যাংক ইউ। স্যার, এই যে আপনি প্রথমবার সাংসদ হলেন, মানে এলাকার মানুষের প্রত্যাশা আপনার প্রতি কেমন, বা আসলে কোন কাজগুলো আসলে এখন প্রথম দিকে শুরু করেছেন? না, মানুষের তো প্রত্যাশা অনেক। তা আমার যেটা প্রথম কাজ, মানুষ যেন স্বাস্থ্য সেবাটা, তারপর মানুষের যেটা রাস্তাঘাট, মানুষের একটা চাহিদা আছে আর কি। রাস্তাঘাট কিন্তু স্যার হয়ে যায়, কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার আসনের জন্য কিছু করবেন, কোন দিকে আসলে নজর দেওয়া উচিত? আমি হেলথ কমপ্লেক্সগুলো একটা উন্নতি করার চেষ্টা করতেছি, আর একটা ডিজেবল একটা হসপিটাল একটা করার ব্যবস্থা করতেছি। কিন্তু স্যার, এই যে জনবল থাকে না 30-40-50% পর্যন্ত, এটির সমাধান কিভাবে করবেন স্যার? না, আমাদের জনবল যেটা থাকে না, আমরা কিন্তু 12 এমপি, যারা ইলেক্টেড ডাক্তার এমপি, আমরা বসছিলাম যে হসপিটাল এবং সেবা, উপজেলা এবং ডিস্ট্রিক্ট কীভাবে কোঅর্ডিনেশন করবে সেবার দিক দিয়ে, এটা আমরা একটা প্ল্যান তৈরি করতেছি। আমরা এই 12 জন ডাক্তার নিয়ে বসে, একটা গ্রুপ বসে আমরা ডিসকাশন করতেছি, যে রুল অক্সার নেতৃত্বে, যেটা আমরা মিনিস্টারও থাকে, মিনিস্টারকে আমরা রাখতেছি, একটা আমরা সুন্দর একটা পরিকল্পনা তৈরি করি। আমরা যেন উপজেলা এবং ডিস্ট্রিক্টের যে চিকিৎসা এবং জনবল, এটা আমরা প্ল্যান করতেছি। এটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা আবেদন করব, যেটা সিস্টেম এইভাবে চালু করলে হয়তো ম্যাক্সিমাম যেটা আমাদের হাসপাতাল চিকিৎসা এটা জনবলের অভাবে, হ্যাঁ, এইগুলো আমরা চেষ্টা করবো। যেহেতু ওষুধপত্র সব গভর্নমেন্ট দিচ্ছে, কিন্তু জনবলটা একটা আমার দুর্বলতা এটা বটে। আর যেহেতু ডাক্তারটা একটা মেডিকেল টিম, একটা টিম হিসেবে কাজ করতে হয়। এবং স্যার, এই যে সহায়ক জনবলের যে তীব্র সংকট বা অ্যাডহকে নেয়ার কারণে যে তারা যে কাজ করতে চায় না, মানে এটাও আপনাদের নজরে এসছে কি না, অ্যাডহক তো আগের থেকে ছিল, হ্যাঁ, এটা নজরে আসে। এটা আমার যাতে না হয় সেটা চেষ্টা করতেছি আর কি, বলবো আর কি। আমরা এটা বলতেছি, আমরা যে বসছি, একটা মিটিং আমরা করছি সব ডাক্তার মিলে। স্যার, এই যে একজন মানুষ যখন সাংসদ হয়ে যান, তিনি শিক্ষক ছিলেন, আপনি ছিলেন, বা চিকিৎসক ছিলেন, কিন্তু এখানে কিন্তু পাওয়ার পলিটিক্স, দুর্নীতি, ঘুষ আদান প্রদান, এই ধরনের নানা রকম কথা কিন্তু আমরা শুনে আসছি। তো এইটার মুখোমুখি আপনি যখন হন, এটি আপনার কেমন লাগে স্যার? স্বাভাবিক তো খারাপ লাগবে আর কি। আমরা যেটা মানুষের সেবা করে আসছিলাম সবসময়, এই জিনিসগুলো আমার পক্ষে বেশ আমার খুব খারাপ লাগে আর কি। মানে একেবারে সোজা ভাষায়, যে আপনাকে দিয়ে একটা কাজ করানোর জন্য আপনার কাছে ঘুষ নিয়ে হয়তো চলে আসলো, মানে এটা আপনাকে কতটা বিব্রত করে, বা এটা কি আসলে অ্যাভয়েড করা যায় বিব্রত কিনা? করে। অনেকেই বলে মাঝে মাঝে, আমি মানুষকে অবশ্য মাঝে বুঝাই যে সবসময় সব কাজ পয়সা দিয়ে করা যায় না, মহব্বত ভালোবাসাই থাকে, মানুষ করবে। আর এদের দায়িত্ব, সংসদের দায়িত্ব, আমরা যেহেতু পার্লামেন্ট মেম্বার হিসেবে আমার দায়িত্ব যে মানুষের সেবা করা। হ্যাঁ, যেটা আমরা ছোটো আকারে করতাম ডাক্তার হিসেবে, এখন সেটা বড় আকারে, দায়িত্ব অনেক বেশি, মানুষের চাওয়াও বেশি। সব চাওয়া তো পূরণ করা যাবে না মানুষের। স্বাস্থ্য সেবার পরিবর্তনের ক্ষেত্রে কোন জায়গাতে এখন সবার আগে হাত দেওয়া উচিত বলে মনে করেন? এখন তো আপনারা অন্তত কথা বলতে পারেন। না, সাহেব বললাম, জনবলটাই মেইন, জনবলটাই মেন। আমাদের তো সব কিছুই আছে। আমরা অনেক সাংসদকে অতীতে দেখেছি বা মন্ত্রীকে দেখেছি যে তিনি তার পরিবারের দ্বারা ব্যাপকভাবে নিয়ন্ত্রিত হন, দলীয় কর্মীদের দ্বারা। সেটির বাইরে কি আসলে যাওয়া যায়, আপনি কি মনে করেন? আমার চেষ্টা করলে যাওয়া যায়। আমার যেটা একটা থিম আছে যে আমি আমি ইলেকশনের সময় বলছি, আমার যা কাজ করবো ওয়ার্ড লেভেল থেকে, জনগণের উপস্থিতি দিয়ে আমি কাজ করবো, ওয়ার্ড লেভেল থেকে, ওয়ার্ডের কমিটি করবো, এদের মাধ্যমে আমি আপনার কাজ করার চেষ্টা করব। অঞ্চলে আগে কেমন কাজ হয়েছে, আপনি এবং আপনার এই অঞ্চলটাকে কোথায় নিয়ে যাওয়ার স্বপ্ন আসলে দেখেন? মনে হয় যে তাহলে আমার এলাকা যেমন কুড়িগ্রাম, এটা কিন্তু অনেক অনুন্নত এলাকা হিসেবে পরিচিত বাংলাদেশের।
যদি মাননীয় প্রধানমন্ত্রী খাদ্য স্বয়ংসম্পূর্ণ করছেন আমার জেলাকে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর একটা দৃষ্টি আছে আমার জেলার প্রতি, আমি বলছিলাম তাকে, তো উনি বলছে ঠিক আছে, আমার একটা তোমাদের নজর থাকবে তোমাদের উপরে, এবং সবাই সব সেক্রেটারিকে বলছে। আমি আশা করি গিয়ে আমাকে আমার সময় হয়তো আমি অনেকটা চেঞ্জ করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর যে তার যে লক্ষ্য স্মার্ট বাংলাদেশ, এটা আমি হয়তো অনেক আগে আনার চেষ্টা করতে পারবো। আমরা অনেক আগে যেন এটা বাস্তবায়ন করার চেষ্টা করব, তার নির্দিষ্ট সময়ের আগে যেন আমরা করার চেষ্টা করতেছি। এবং কলেজগুলো আধুনিকভাবে সাজানো, ডিজিটাল, যেটা স্মার্ট বাংলাদেশের মতো একটা রূপকার একটা যেন তৈরি করা। আপনার সামাজিক কাজের সঙ্গে আপনি অনেক আগে থেকে যুক্ত, বা আপনি ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা করেন, সেই কাজগুলো কি করেন, বা এটি আরও মানে গতি বাড়ানো যায় কিভাবে? এটা গতি আমার সবসময় এটা চলমান আর কি। মানুষের সেবা করা, 1 নম্বর মানুষের মেডিকেল সেক্টরটা সেবা করা, তারপর 2 নম্বর মানুষের যে গরিব ছেলেদের লেখাপড়া করতে পারে না তাদের স্কলারশিপ দেওয়া। এটা আমি 2001 সাল থেকে এটা কাজটা করে আসতেছি। সংসদে দেখা যায় যে একটা অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বা একটা রাস্তাঘাট হওয়ার ক্ষেত্রে যত দ্রুত কাজটা হয়ে যায়, স্বাস্থ্যসেবার গুণগত মানের পরিবর্তনের ক্ষেত্রে এটা খুব ধীর গতি। মানে এই জায়গাটা আপনার মনে হয় বারবার কিনা? বলতেছি যে এই ব্যাপারটা একটা প্রবলেমটা একটি জনশক্তি আর কি। এটা যেগুলো কাঠামো অনুযায়ী যে জনশক্তি থাকতো আমাদের, তাও বর্তমানে যেমন উপজেলায় গ্রাম লেভেল পর্যন্ত কমিউনিটি সেন্টার আছে, হসপিটালগুলো আছে, এগুলো সেবা দিচ্ছে। মানুষের জনসংখ্যা তো আমরা অনেক, এর মাঝে আমরা সেবা দিচ্ছি। তাও যে হাসপাতালে, বিশেষ করে উপজেলা এবং ডিস্ট্রিক্ট হাসপাতালগুলোতে জনবহুল সংকটের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। এটা সলভ করলে মনে হয় আমরা 60 বা 70% মানুষের সেবা দিতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ। জানাচ্ছি। একজন শিক্ষক হিসেবে, একজন চিকিৎসক হিসেবে সফলতার পর তিনি প্রথমবার এসেছেন সংসদে। একজন সাংসদ হিসেবে তার চোখে ধরা পড়েছে শুধুমাত্র জনবলের তীব্র সংকটের কারণেই বাংলাদেশের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছলেও মানুষ আসলে সন্তুষ্ট হতে পারছে না। সেক্ষেত্রে এই জনবলের তীব্র সংকট কাটিয়ে উঠেই এই সমস্যা সমাধানের লক্ষ্যে তারা সম্মিলিতভাবে চেষ্টা করছেন। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে ওনার স্বপ্ন বাস্তবায়ন হবে। এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।